আচ্ছা। আর রিটেনিং ওয়ালটা হচ্ছে এই যে এইটা রিটেনিং ওয়াল। এই পাশে আচ্ছা। একটা রাস্তা আছে, এই পাশে একটা, এটা মানে লিভারপুল। আর এটা হচ্ছে কি জানি একটা বলছিল কি অ্যাভিনিউ, দুইটা রোড আর কি, এই পাশে একটা রোড এই পাশে একটা রোড। আর এটা হচ্ছে মাটিটা, আর আমাদের প্রজেক্ট এরিয়াটা এটা, আর আমাদের এই যে রিটেনিং ওয়ালটা হচ্ছে এইটা, এইটারই কাজ করবে আর কি মেইনলি। আচ্ছা। এখন ভাই হচ্ছে এদিকে আরো কিছু ছবি ছিল ক্লায়েন্টের দেয়া, এই যে এখান থেকে আর কি ওই ছবিগুলার মেজারমেন্ট দিয়ে দিছে। এই যে এইটা আমাদের প্রজেক্টের এরিয়াটা, এই যে এটা। আর এই যে রাস্তাটা এটা, আর এইদিকে নাই রিটেনিং ওয়াল, এই যে এই জায়গায় রিটেনিং ওয়ালের কাজটা আর কি চলছে, এই আচ্ছা। রিটেনিং। এখন ভাই আর কি একটা দিছিল আর কি, যে রিটেনিং ওয়ালের মেজারমেন্ট গুলো দিছিল, যে এই যে এটা হচ্ছে ফুটিংটা, আর এই জায়গায় হচ্ছে স্ট্রিমটা। আর এই স্ট্রিমের উপরে একটা হচ্ছে ফেন্স ওয়াল আছে, ফেন্স ওয়াল থাকবে আর কি। এখনো তো কাজ শেষ হয়নি, এই জন্য যে ফেন্স ওয়ালটা নেই, এই জায়গায় একটা ফেন্স ওয়াল আছে, যেটা হচ্ছে অ্যালুমিনিয়াম বোর্ডের। হুম। এটারও ক্যালকুলেশন করছিলাম। এই যে ভাই এরকম একটা হচ্ছে ফেন্স ওয়াল থাকবে এটার উপরে, রিটেনিং ওয়াল, এই যে এইটার উপরে এরকম একটা ফেন্স ওয়াল থাকবে, বেড়া থাকবে। এইটার ক্যালকুলেশনটা আমাদের এই জায়গায় অ্যাড করা হয়। এই যে এইটার এইটা রিটেনিং ওয়াল, এটার উপরে হচ্ছে ফেন্স ওয়ালটা থাকবে। আচ্ছা। আর এইটা হচ্ছে ফ্লুটিং, আর এটা স্টিভ, আর এইটা হচ্ছে হিল, আর এদিকে হচ্ছে টাও। তো এতটুকু কি বুঝতে পারছেন নাকি? হ্যাঁ, ঠিক আছে। এখন একটা জিনিস মানে আমরা তো নর্মালি মানে দেখা যায় গেছে আরসিসি টাইপ চিন্তা করি বা এই ধরনের রিটেনিং ওয়ালের ক্ষেত্রে, মানে এই প্রজেক্টের এটাও কি আরসিসি টাইপ নাকি? বা আমরা এটা যে মেশনারি, এই যে ব্লক, ছবিতে ব্লক দেখা যাইতেছে, এই যে এখন আবার এই যে সিএমইউ ব্লক। উডের কি এই একটা যে যে দেখাইতেছস, এটা আবার কি উডেন টুডেন নাকি, এই জন্য বললাম আর এই কি। যে ফেন্স ওয়াল মানে ভাই, এই যে এটার উপরে, এটা তো রোড সাইড একটা বেড়া টাইপ দেয়া আছে আর কি, একটা বেড়া আছে উপরে, এটার উপরে তো রিটেনিং ওয়াল, এটা রাস্তা বরাবর থাকবে এর বাইরে থেকে। ভাই আমার একটু বাসাতে কল দিচ্ছে, একটু বলি। হুম, অবশ্যই। সরি ভাই। এই যে এই বেড়াটার আমাদের হচ্ছে এই জায়গায়, যেহেতু এটা মাটির উপরে রাস্তার উপরে থাকবে, এইটার হচ্ছে উইন্ড ক্যালকুলেশন করতে হবে, যে জায়গায় একটা বাতাস আসবে, ওই উইন্ড ক্যালকুলেশনটা ওই রিটেনিং ওয়ালের উপরে যেহেতু থাকবে, এই জন্য রিটেনিং ওয়ালের উপরে ওই ক্যালকুলেশনটা, উইন্ড ক্যালকুলেশনটা করতে হবে। এই যে এইটার উপরই হচ্ছে একটা, ওই যে যে বেড়াটা আছে এইটা দিতে হবে আর কি, ওইটার উইন্ড ক্যালকুলেশনটা করতে হবে। আর নিচে এটা হচ্ছে রিটেনিং ওয়ালের ক্যালকুলেশন করতে হবে। আর এই পাশটা হচ্ছে রাস্তার পাশটা, যেটার মধ্যে মাটি আছে, এই জায়গাটা, এই এটার মানে সর্বোচ্চ হাইট, মানে একদম ফুটিং এর নিচ থেকে এই দিকে 5 ফিট। আর ফুটিং এর হাইটটা হচ্ছে, থিকনেসটা হচ্ছে 1 ফিট। তাহলে এই মাটি থেকে, এই ফুটিং এর উপর থেকে একবারে যে এই ওয়ালটা আছে রিটেনিং ওয়াল, এটা হচ্ছে 4 ফিট আছে। আর এই তাও হিল উইথটা আছে 2 ফিট, 2 ফিট 3 ইঞ্চি। আর এই পাশে, এই পাশে হচ্ছে টাউটা হচ্ছে 4 ইঞ্চি। মেনলি হচ্ছে আমাদের কাজে এই রিটেনিং ওয়ালটা হচ্ছে এই গ্রোসের ইতে হচ্ছে কাজ, মানে অলরেডি হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে কাজ করে ফেলছে। এই টাউটা মানে ভাই চাইতেছে হচ্ছে টাউটা ঠিক রেখে শুধু হিলের প্রস্থটা বাড়াইতে, মানে হিলের প্রস্থটা ওনারা কম করছে। এই টাও টাও টোটার হচ্ছে 4 ইঞ্চি রাখতে যাইতেছে, আর এইদিকে বাড়াইতে যাইতেছে আর কি। আর এই যে স্ক্রিনটা আছে এটা হচ্ছে 8 ইঞ্চি আছে। ভাই এই জায়গায় কি বোঝা গেছে কিনা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
তাহলে ভাই ক্যালকুলেশনে দেয় একবার, মানে রিটেনিং ওয়াল সম্পর্কে এটাই ছিল ধারণা। হ্যাঁ, বুঝতে পারছি, সামনে আগাইতে পারছি। প্রথমে মানে একটা এক্সেল, সে মানে এটা হচ্ছে সম্পূর্ণ এক্সেল এরই একটা ফাইল আছে, যে এক্সেল এটা নাকি ভাইরাই তৈরি করছিল, পরে এটার একটু দেখাইছিল কই কই চেঞ্জ করতে হবে, এটাই আর কি এখন দেখাইতে গেছিল। আচ্ছা। প্রথমে যেমন এই যে প্রজেক্ট আইডিটা আছে, প্রজেক্ট আইডিটা এরকম এক জায়গায়, একটা জায়গায় চেঞ্জ করলে সব পেজই চেঞ্জ হয়ে যাবে, এরকমই ফরম্যাট করা আছে। তারপর অ্যানালাইসিস বাই, মানে যেমন এই জায়গায় আমার নাম দেয়া আছে, আর চেক বাই ভাই নাম দেয়া আছে। এরকম একটা জায়গায় চেঞ্জ করলে সব পেজ গুলাতে, এই যে এই জায়গায় সব পেজ গুলাতে সেম চেঞ্জ হয়ে যাবে, সব পেজ গুলাতে চেঞ্জ হয়ে যাবে, ওটা অটোমেটিক ফরমেশন করা আছে। এই তারপরে কাজ হচ্ছে যেমন ডিজাইন কোডটা আমরা এএসসি 716 করতেছি, এটা এই জায়গায় আহ লেখা হয়েছে। তারপর মেশিনারি স্ট্যান্ডার্ড টিএমএস 402 থেকে 602 এটা করতেছি, এটা স্যার ভাই বলে দিছিল। আর ডিজাইন কোডটা হচ্ছে যে দেখে বের করা যায় আর কি, এটা ভাই বলছিল। তারপর কংক্রিট স্ট্যান্ডার্ড এসিআইটা ব্যবহার করতেছি, ওগুলা এই জায়গায় লিখে উল্লেখ করে দিছি। তারপর তারপর হচ্ছে রিটেনিং ওয়ালের উপর যে ফ্রেঞ্চ ওয়ালটা আছে, এটার উইন ক্যালকুলেশনটা আর কি করবে। উইন ক্যালকুলেশন করার জন্য আর কি আমার প্রথমে এএসসি থেকে উইন, যে উইন স্পিডটা আছে এটা বের করে নিতে হবে। এটা কি দেখাবো নাকি ভাই? একটু দেখা দে। আহ, যেমন হচ্ছে এএসসি যে ক্যালিফোর্নিয়ার যে ক্যালিফোর্নিয়া রেসিডেন্সিয়াল কোডটা যে আছে এই জায়গা থেকে, ও সরি, এএসসি থেকে এএসসি হ্যাজারপুর থেকে আমাদের লোকেশনটা সার্চ করতে হবে। লোকেশনটা 406 যেমন লোকেশনটা সার্চ করলাম। তারপর এই যে স্ট্যান্ডার্ড ভার্সন যেটা আছে এএসসি, আমরা যে এই জায়গায় 722 আছে, আমরা যেহেতু 716 দিয়ে ইউজ করতেছি, তাহলে এখানে 716টা লিখবো। তারপর রিস্ক ক্যাটাগরি আমাদের এখানে যেহেতু রেসিডেন্সিয়াল এরিয়া, তাহলে রিস্ক ক্যাটাগরি 2 হবে। আর আমাদের হচ্ছে সাইড সয়েল ক্লাস, এটা হচ্ছে ডি। এটা হচ্ছে ওই যে আর্কিটেকচার প্ল্যানে এখানে ডি দেয়া ছিল, ওখান থেকে পাইছি আর কি সয়েল সয়েল ক্লাসটা। তারপর আমাদের এই জায়গায় যেহেতু উইন্ড আর সাইসমিকটা লাগবে, এই জন্য এই জায়গা থেকে উইন্ড আর সাইসমিকটা সিলেক্ট করলাম। তারপর এই জায়গা থেকে ভিউ রেজাল্ট দিলে আমাদের একটা রিপোর্ট দিবে। তারপর এই যে এই ফুল রিপোর্টে চাপ দিলে ডাউনলোড হওয়া শুরু করবে, যে ডাউনলোড হইলো। এইটা হচ্ছে এসে আমাকে দিল যে এই যে ক্যালিফোর্নিয়া, আমাদের যে প্রজেক্ট এরিয়া, যে ক্যালিফোর্নিয়ার লিভারপুল ড্রাইভের ক্যালিফোর্নিয়ার, ওর এই যে উইন্ড স্পিডটা শুধু এই জায়গা থেকে নিব, উইন্ড স্পিড 96 মিটার পার আওয়ার। আর এই জায়গা থেকে সাইসমিকের কিছু আছে, এগুলা হচ্ছে ওই জায়গায় ইনপুট করা লাগবে, যেমন S1 FA, এগুলো ডাটাটা এই জায়গায় ইনপুট করতে হবে।
এই জায়গায় প্রথম হচ্ছে কি উইন স্পিড। তাহলে উইন স্পিডের মানগুলা বসাইতে হবে, যেমন আমাদের রিস্ক ক্যাটাগরি 2, আর হচ্ছে উইন স্পিড ভেলোসিটি হচ্ছে 96 মিটার/আওয়ার। এক্সপোজার ক্যাটাগরিও ওই যে আমার আর্কিটেকচার প্ল্যানের ওই জায়গায় ডিটেলসে লেখা ছিল এক্সপোজার ক্যাটাগরি বি। তারপর হচ্ছে ইলিভেশন। ইলিভেশন আমাদের যেমন এই যে ইলিভেশন, এই পিডিএফটাতে উপরে ইলিভেশন আছে। এই যে আহ, এই ইলিভেশনটা নিয়ে একটু ঝামেলা করে। এই যে যেমন 180 আসছে, আমি যখন দিছিলাম 214 আসছিল। আমার যে পিডিএফটা ছিল ওই জায়গায় 200, মানে এই যে এই জায়গার এলিভেশনটা নিয়ে কাজ করা লাগে আর কি। এই জায়গায় ইনপুট করা লাগে এলিভেশন এই জায়গায়। এক এক সময় কি এক একটা আসে নাকি? মানে হ্যাঁ, এটা কালকেও ভাইয়ের সাথে ডিসকাস করতেছিলাম যে একটা সময় যখন প্রথম দিছিলাম তখন 0 ফিট আসছিল, আবার পরে এসি এটা এলিভেশনটা ঝামেলা করে আর কি। আর যেমন আজকে 184 আসছে, আমি যখন দিছিলাম 215 আসছে আমার পিডিএফটা দেখে। আচ্ছা আচ্ছা। আমি যখন পিডিএফ হিউজ ডিফারেন্স তাহলে। এটা সমস্যা হয় না ভাই, মানে একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত। এই যে যেমন আমার 214.9 ছিল, উইন স্পিডে 1200 মিটার পর্যন্ত মনে হয় কোনো সমস্যা হয় না, মানে একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত এইটা যতই থাকুক এটাতে, মানে আমরা যে ক্যালকুলেশন করতেছি এটাতে সমস্যা হয় না। যেমন এই যে 214 আসলেও এই যে কে এর মান যা থাকবে, ওই 184 থাকলেও কে এর মান সেমই থাকবে, মানে আচ্ছা যে এলিভেশন ফ্যাক্টরটা সেমই থাকবে উইন স্পিড। তারপর আমাদের স্ট্রাকচার হাইট 3 ফিট, ওই ফেন্স ওয়ালের হাইট হচ্ছে 3 ফিট। ওই যে আমরা যে আহ, ওই কাঠের ফেন্স ওয়ালটা যে ইউজ করতেছি উপরে, আচ্ছা। এইটার হাইট হচ্ছে 3 ফিট। তারপর এগুলা ইনপুট করলাম। এই যে বাই এগুলার মধ্যে যেগুলো হচ্ছে এই যে মার্ক করা আছে, এই যে একটু অ্যাশ কালার মার্ক করা আছে, এগুলো হচ্ছে ইনপুট সেল। আর এই বাকিগুলো যেগুলো, এগুলো অটোমেটিক করে রান করতেছে। আহ, এই জায়গায় আমি এগুলা ইনপুট করলাম। আর এই যে এই জায়গায় ক্রেডিটটাও ইনপুট করতে হয়। ক্রেডিটটা যেহেতু ডিরেকশন ফ্যাক্টর, আর এটা রেক্টেঙ্গুলার, এজন্য 0.85 ইউজ করছি। এটা কোড থেকে আর কি, এসসি কোড থেকে বের করা লাগে। তারপর কে ইসটা তো অটোমেটিক আসতেছে, কে জেডটাও প্লেন এরিয়া 1। তারপর এই যে কে ইটা এই যে এলিভেশন ফ্যাক্টরের কারণে আসতেছে। আর এখান থেকে কে ইস আসতো আর কি, উইন্ড প্রেশার। এখান থেকে উইন্ড প্রেশার ক্যালকুলেট হয়ে গেল। তারপর আছে সাইসমিক ডিজাইন ক্রাইটেরিয়া। যেমন এই রিপোর্টটা থেকেই সাইসমিক সাইসমিক রিপোর্টটা থেকেই সাইসমিক ডাটাগুলো বসাবো আর কি। যেমন রিস্ক ক্যাটাগরি তো 2, আর সয়েল সয়েল ক্লাস হচ্ছে ডি। আর এলি, যেমন এই যে এখানে এলির মান 1, এই যে এলি 1, তাহলে আমার এলি 1 হবে। আর এস 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 এসটা এস এসটা 1.196, 1.199, সরি 1.199। এস এসটা 199, S1টা 0.427। মানে এই জায়গায় দেখে দেখে এই জায়গায় সব ইনপুট গুলো আর কি এই জায়গায় দিতে হবে। যদিও আমাদের এই যে এই রিটেনিং ওয়ালের যে ফ্রেন্স ওয়ালটা আছে, এই জায়গার মধ্যে সিসমিক আমরা ক্যালকুলেশন করিনি, যা শুধু ডাটা গুলো ইনপুট করছি। ভাই এই পেজটা বোঝা গেছে কিনা? হ্যাঁ। তাহলে পরে পরের পেজটা দিতে, ওইটা উইন স্পিড ক্যালকুলেশন করলাম। এখন হচ্ছে ফেন্স ওয়ালের জন্য যে লো, মানে উইন স্পিডের কারণে আর ফেন্স ওয়ালের কারণে যে হচ্ছে আমার ফোর্স বা মুভমেন্ট আসতেছে, এই জায়গায় ওটা ক্যালকুলেট করবো। ওটা প্রেসার ক্যালকুলেট করছি, এখন আমি ফোর্স ক্যালকুলেট করবো আর মুভমেন্ট ক্যালকুলেট করবো। এই জন্য প্রথমে যেহেতু আমাদের ওয়ালের যে ফেন্স ওয়ালটা আছে, এটার স্পেসটা যেমন 3/4 কার্ডবোর্ড যে ইউজ করতেছি, ওইটা আর কি এই জায়গায় উল্লেখ করে দিয়ে, মানে কেমন বোর্ড ইউজ করতেছি এটা এই জায়গায় উল্লেখ করে দিলেন। তারপর ওয়াল হাইটটা হচ্ছে 3 ফিট। ওয়াল হাইট মানে এই হ্যাঁ যে ফেন্স ওয়াল দেন। হচ্ছে 3 ফিট।
উডেন স্ট্রাকচারটা আর কি, তাই তো? হ্যাঁ, উডেন স্ট্রাকচারটা 3 ফিট, এইটা এই জায়গায় উল্লেখ করলাম। তারপর হচ্ছে ওয়াল লেন্থ হচ্ছে 45 ফিট। 45 ফিট বলতে যে আমাদের ডিজাইনে ছিল 45, মানে লেন্থটা। ভাই ডিজাইনে কি আছে নাকি? আকির ভাই, এই যে ভাই যে পিডিএফটা কই আছে? এই যে ক্যাটটা আমরা যে করলাম, এটা দেখি একটাই শুধু, এক পেজে। হ্যাঁ, পাইছি পাইছি। এই যে এই জায়গা থেকে আর কি, এটা কি দেখা যাইতেছে? ঝাপসা অনেক। ভাই এই জায়গায় এই যে এইটা হচ্ছে আমার সম্পূর্ণ, যেমন এই যে এতটুকু হচ্ছে আমার রাস্তাটা, এই যে এইদিকে রাস্তাটা, এইটা, এই যে আমার এইটা হচ্ছে ফ্রেঞ্চ ওয়ালটা, এই যে যেটা দেখা যাইতেছে এটা ফ্রেঞ্চ ওয়ালটা। আর এই যে নিচের সাইডটা হচ্ছে আমার রিটেনিং ওয়াল, এই যে এইটা, এগুলা রিটেনিং ওয়াল। আচ্ছা আচ্ছা, মানে এখন হ্যাঁ, আমার সম্পূর্ণ অংশটা 100 ফিট, কিন্তু 100 ফিটের মধ্যে আমার এই এতটুকু হচ্ছে একটা রোড লেভেল পর্যন্ত, এই যে এতটুকু পর্যন্ত হচ্ছে আমার রোড লেভেলের সাথে সাথে চলে গেছে আমার এই ফ্রেঞ্চ ওয়ালটা। কিন্তু এই এতটুকু অংশ হচ্ছে আমার হচ্ছে রিটেনিং ওয়াল আছে, এই যে এই জায়গা হচ্ছে 44.2 ইঞ্চি। এটাকে আমরা 45 ফিট ধরে নিছি, যে আমার 45 ফিট অংশটা রিটেনিং ওয়াল আছে, আর বাকিটা রোড লেভেল পর্যন্তই চলে গেছে। ভাই এটা বোঝা গেছে কিনা? আচ্ছা, রোড লেভেল পর্যন্ত যেটা গেছে, এটা এটা আসলে ব্যাপারটা কি? মানে মাটির নিচে, এই জন্য কি আমরা এটা ক্যালকুলেশন করতেছি না, এমন কিছু নাকি? একটু যদি আবার বলতেন। ছবিটা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। মানে মাটি কোন পাশে আছে, 44-এর পাশে নাকি 44 ছাড়া অন্য পাশে? ভাই যে এই জায়গাটার অংশটুকু হচ্ছে আপনার আমাদের এই জায়গাটা, এই দিকের জায়গাটা। আর এই 45 ফিটের জায়গাটা, 45 ফিটের জায়গাটা হচ্ছে, মানে 45 বলতে 44.2, এটাই তো? হ্যাঁ হ্যাঁ, এই এতটুকু জায়গা, এই যে এই দিক, এই দিক আচ্ছা, এরকম এদিকটাই তো আছে। মূলত আর এইটা রিটেন। এইদিকে ভাই এদিক ঢালু আছে, এই ঢালুর দিকে এই জায়গাটুকু আছে। আচ্ছা এই যে এইটুকু হচ্ছে রাস্তার লেভেলে আছে, আর এতটুকু একটু রাস্তা থেকে, মানে রাস্তার লেভেলটা একটু উপরে, মানে এই জায়গায় একটু মাটি করা লাগছে। আচ্ছা আচ্ছা। যে এই অংশটুকু প্রজেক্ট এরিয়াটা আমার এই জায়গায় নিচু, এই মাটিটা আটকানোর জন্য মেনলি রিটেনিং ওয়াল লাগতেছে আমার। এই যে এই জায়গাটুকু, এইদিকে মাটি বেশি আছে, প্রজেক্ট এরিয়াটা আমার এদিকে অপোজিট পাশে নিচুর দিকে আছে। এই পাশের মাটিটা আটকানোর জন্য আমার এই 45 ফিটে আমার রিটেনিং ওয়াল দেওয়া লাগছে। এই জন্য হচ্ছে আমার এই যে ওয়াল লেন্থ আমার 45 ফিট ধরে নিচ্ছে। ভাই বুঝা গেছে নি? হ্যাঁ, তারপর আগে। তারপর আমার হচ্ছে ওয়াল ওয়েটটা বের করে নিচ্ছে আর কি, পাউন্ড পার স্কোয়ার ফিটে।
পাউন্ড পার স্কোয়ার ফিটে বলতে এখানে ডেড লোড বের করছি প্রথমে। মানে আমার এটা যেহেতু এই ফ্রেঞ্চ ওয়ালটা হচ্ছে 3/4, এটা বলে দিচ্ছে 3/4 ইঞ্চি থিকনেস এর ফ্রেঞ্চ ওয়ালটা হবে, এটার সাথে ডেড লোড গুণ করছি আচ্ছা 135। 3/4 কে ফিটে নিয়ে গেছি, ইন্টু 35 করলে 2.19 ফিট পার স্কোয়ার ফিট আসছে, পাউন্ড পার স্কোয়ার ফিট। 35টা কেন? ওই যে মানে এই যে উড, যেহেতু উডের ইউনিট ওয়েট ইউনিট ওয়েট। আচ্ছা ডিভাইডেড হচ্ছে 3/4 ডিভাইডেড 2.19, যেহেতু 3/4 মানে হচ্ছে আমার থিকনেস এর সাথে আমি উডের ইউনিট ওয়েটটা গুণ করছি 35 গুণ 3/4 ডিভাইডেড 12 আর কি ফিটে নিয়ে গেছি, তাহলে আমি পাউন্ড পার ফিট পেতেছি। আচ্ছা আহ, তারপর তারপর হচ্ছে এখন এটা শেষ, তারপর আমরা উইন লোড ক্যালকুলেশন করতেছি। অ্যাসপেক্ট রেশিও হচ্ছে বি বাই হচ্ছে এস, মানে আমার যতটুকু উইথ বি আছে এটা অটোমেটিকলি কাউন্ট করতেছে। আর এবার হচ্ছে ক্লিয়ারেন্স রেশিও আমাদের এই জায়গায় 1, মানে যতটুকু হাইট আছে আর অতটুকু 1 ধরে নিতেছে আর কি। আমার আমার এই জায়গা থেকে শুধু অ্যাপ্লাই করতে হবে হচ্ছে ফোর্স কোফিশিয়েন্ট। এখন ফোর্স কোফিশিয়েন্টটা থেকে কোড থেকে বের করতে হবে। অ্যাসপেক্ট যেমন রেশিওটা কি? পি বাই এস। বাই অ্যাসপেক্ট রেশিও বি, হচ্ছে আমার আহ, এই কতটুকু, যেমন 45 ডিভাইডেড হচ্ছে 3, এই যে হাইট ডিভাইডেড হচ্ছে লেন্থ ডিভাইডেড হচ্ছে আমার হাইটটা, বি হচ্ছে লেন্থ আর এসটা হচ্ছে হাইট, ক্লিয়ারেন্স তাহলে রেশিও 45 ডিভাইডেড 3। ক্লিয়ারেন্স রেশিওটা কি? ক্লিয়ারেন্স রেশিওটা হচ্ছে এস, এসটা আপাতত মনে নাই, এইচটা হচ্ছে এই যে হাইট টুকু, ও না সরি ভাই, এসটা হচ্ছে হাইট, আর এসটাও এই জায়গায় মেনলি হাইট হিসেবে কাউন্ট করতেছে, এই জন্য এটা 1 আর কি। এটার অন্য একটা ক্যালকুলেশন আছে কি জানি, এইচ দিয়ে আরেকটা বোঝায়, কিন্তু দুইটাই হাইট, 3/3 করার কারণে 1 আসছে আর কি দেখো। আচ্ছা, তাহলে কি সবসময় ওয়ানই থাকবে আর কি, এরকম কিছু? হ্যাঁ, মানে এইটা ফ্রেঞ্চ আপাতত ওয়ালের যত ভাই বলতেছে যে এটা 1ই রাখবে, এটা নাকি আরো অনেক ক্যালকুলেশন আছে, এটা ওই 1ই ওয়ানের রাখবে। কাছাকাছি থাকে মনে হয়, এই জন্য ওয়ানই হ্যাঁ, বলতেছে। এখন এই যে এই দুইটা দিয়ে অ্যাসপেক্ট রেশিও আর হচ্ছে ক্লিয়ারেন্স রেশিও দিয়ে আমার ফোর্স কোএফিসিয়েন্টটা বের করতে হবে। এর জন্য হচ্ছে এস হবে এই যে হচ্ছে এএসসি 716 এর কোডে গেলে উইন চ্যাপ্টারটাতে এই যে উইন লোড অর বিল্ডিং অ্যাপারেটাস, মানে চ্যাপ্টার 29 গেলে ফোর্স কোফিশিয়েন্ট যতগুলো কোফিশিয়েন্ট আছে, তেমন এই যে ফোর্সের এই কোফিশিয়েন্টটা পাওয়া যাবে আর কি। এই জায়গায় যেমন ফোর্স কোফিশিয়েন্ট থেকে আহ, যেহেতু আমাদের রেসিডেন্সিয়াল এরিয়া কেস বি, এক্সপোজার বি, তাহলে আমরা এইটা সিলেক্ট করবো আর কি। এই জায়গা থেকে আবার এসপেক্ট রেশিও, আমাদের এসপেক্ট রেশিও 15 দেওয়া আছে, তার মানে 10 আর 20-এর মাঝখানে। আর আমাদের ক্লিয়ারেন্স রেশিও এই পাশে হচ্ছে ক্লিয়ারেন্স রেশিও আমরা 1 ধরছি, তাহলে এসপেক্ট রেশিও 15, তাহলে 1 আর 15 হলে প্রথম, 10 আর 20-এর মধ্যে ইন্টারপোলেশন। ইন্টারপোলেশন করলে মানে দুইটার মানই তো সেম, তার মানে ইন্টারপোলেশন করলে আমার 1.3 হবে ফোর্স কোফিশিয়েন্ট। এটা বোঝা গেছে নাকি ভাই? সব মান সেমই, 1.3, এটা 1.3, ইন্টারপোলেশন করলে আমার 15 এর 1.3 হবে। এখান থেকে হচ্ছে ফোর্স কোফিশিয়েন্ট 1.3 ইউজ করছি, আর গাস্ট ফ্যাক্টর
গাছ ফ্যাক্টর 0.85 ইউজ করছি। এটা ভাই বলছে গাছ ফ্যাক্টর 0.85 ধরতে, মানে রেসিডেন্সিয়াল এরিয়া আর সমুদ্র থেকে কত মিটার দূরে থাকার কারণে গাছ ফ্যাক্টর 0.85 ধরতে বলছে। তারপর এটা এই জায়গায় বসাই দিলে আমার হচ্ছে উইন্ড প্রেসার পাওয়া যাবে, তারপর উইন্ড ফোর্স এগুলো অটোমেটিকলি হয়ে যাবে আর কি। তারপর উইন্ড উইন্ড মুভমেন্ট যেটা হচ্ছে ওভারটার্নিং মুভমেন্টটাও পাওয়া যাবে উইন্ডের কারণে। এতটুকু বোঝা গেছে নাকি? হ্যাঁ। তারপর সাইসমিকে কিছু করতে হয় নাই, সাইসমিকটা ক্যালকুলেশন করতেছে না কি, জাস্ট রেসপন্স ফ্যাক্টর আগেও 1.27 ছিল, 1.27 এর আছে, এই জায়গায় কোনো কাজ করতে হয়নি। তারপর উইন লোড কেস, ওই যে লোড কেস গুলো এই জায়গায় দেয়া আছে, ওয়ান ডেড লোড আর উইন লোড আছে। তারপর সাইসমিকেরও লোড কেস আছে, অটোমেটিকলি ওগুলা নিয়ে নিতে চাই। এটা পরে পরে বেজে যায়। এখানে লোড কেস যেগুলো আছে ওগুলো কি বসাইছি নাকি মান কোড থেকে? হ্যাঁ, এগুলা কোড থেকে নিচে কি যে লোড কেস 1, তারপর এগুলা হচ্ছে কোনো কিছু বসানো লাগে না, এগুলা অটোমেটিক দেওয়া ছিল না? হ্যাঁ, মানে এই যে ফর্মুলা দেওয়া আছে অটোমেটিক নিয়ে নিচ্ছে। পিএ এই যে আমার পিএ হচ্ছে 6.6, ও নিয়ে নিচ্ছে কি যে থেকে কি ক্যালকুলেশন করছে CL, মানে এখানে ও নিয়ে নিচ্ছে আর কি অটোমেটিকলি, আর কিছু করতে হয়নি লোড কেস এগুলোতে। বাসে সাইসমিক লোড কেস কিছু করতে হয়নি, লোড কেস দেয়া আছে, কম্বিনেশন গুলো ক্যালকুলেশন দেয়া আছে। তারপর তারপর এখানে একটু আছে রিটেনিং ওয়াল আর কংক্রিট ফুটিং ডেড লোড। এতক্ষণ আমরা হচ্ছে ওই যে উপরের অংশ নিয়ে কাজ করলাম, এখনো রিটেনিং ওয়ালে আমরা যাই নাই, এখন রিটেনিং ওয়াল নিয়ে কাজ করবো। এতক্ষণ ওই যে ফ্রেঞ্চ ওয়াল যেটা ছিল মানে বেড়ারটা, ওইটার হ্যাঁ। বাতাস কতটুকু আসলে ওইটা কতটুকু ওভারটার্ন করতে পারবে অতটুকুরই ক্যালকুলেশন করলাম এখানে আর কি। আর যেহেতু সাইসমিক নেই, এই জন্য সাইসমিক নিয়ে কোনো ক্যালকুলেশন করি না, জাস্ট ডাটা গুলো এই জায়গায় অ্যাপ্লাই করে রাখছি। এখন এখন আসলে হচ্ছে রিটেনিং ওয়ালে, মানে মেনলি হচ্ছে যে এইটা নিয়ে কাজ করবো আর কি। এতক্ষণ উপরের অংশ নিয়ে কাজ করলাম, এখন রিটেনিং ওয়ালের অংশটুকু নিয়ে কাজ করবো। তাহলে রিটেনিং ওয়াল এন্ড কংক্রিট ফুটিং এর ডেড লোড গুলা কাউন্ট করবো। এই যে এই জায়গায় যে এই জায়গার উপরে যে ফেন্স ওয়াল আছে এটারও ডেড লোডটা কাউন্ট করব। তারপর এই যে এই স্ট্রিমের ডেড লোড, তারপরে এই হিল টুকো ডেড লোড, টাউন টুকো ডেড লোড, আর এই ফুটিং টুকো ডেড লোড, তারপরে এই মাটিটা প্রেসার দিতেছে, এগুলা সবগুলা কি ডেড লোড গুলা কাউন্ট করবো। কাউন্ট করার জন্য প্রথমে প্রথমে হচ্ছে ফুটিং এর যে ডেড লোডটা হবে আর কি, এটা প্রথমে কাউন্ট করবো। যেমন ফুটিংটা আমাদের ফুটিং উইডটা হচ্ছে 3 ফিট, এই জায়গায় 3 ফিট 3 ইঞ্চি আছে। পরে হচ্ছে ওই ক্যালকুলেশন করার পর দেখা গেছে যে এইটা আরো থাকতেছে, মানে এটা কমানো হয়েছে আর কি। প্রথমে ভাই চিন্তা করছিল 3 ফিট 3 ইঞ্চি দিয়ে দেখে চেক করছিলাম মানে এই সম্পূর্ণ, তারপর দেখলো যে না আরো কমানো সম্ভব, যেহেতু এই জায়গায় ভাই প্রথমে দেখেছে একটি প্রেসার, এই পাশে প্রেসারটা কাউন্ট করে নাই, যে পাশে একটা মানে কম অংশ কাবের অংশ থেকে কম অংশ দিতেছে। বেসিক প্রেসার। হ্যাঁ, বেসিক প্রেসারটা কাউন্ট করেনি, এই জন্য 3 ফিট 3 ইঞ্চি কাউন্ট করছিল। পরে আবার এটা কাউন্ট করছে, এখন 3 ফিট হয়ে গেছে আর কি। মানে পরে দেখলো যে 3 ফিট দিলে ওকে হইতেছে, এই জন্য এখন এই জায়গার মধ্যে 3 ফিট আছে আর কি। আচ্ছা। আমি ফুটিং উইডটা বসাইলাম 3 ফিট, তারপরে ফুটিং থিকনেস, তারপরে এই যে ফুটিং থিকনেসটা হচ্ছে এই যে 1 ফিট দিলাম। আর কংক্রিট ইউনিট ওয়েট 150 পাউন্ড ফিট কিউব। তারপরে এটা বসালাম, অটোমেটিকলি ফুটিং ওয়েটটা ক্যালকুলেট করে ফেলছে, মানে
পাউন্ড পার ফিট, মানে 3টা গুণ করে ফুটিং উইডটা পাওয়া গেছে। আচ্ছা তারপর হচ্ছে ওয়াল 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 বলতে এই যে স্টিম যেটা আছে, এই যে এই হুম। এতটুকুরই ডেড লোড কাউন্ট করবো। এটা হচ্ছে আমার 8 ইঞ্চি সিএমইউ ওয়াল সলিড গ্রাউন্ডেড আছে, এই যে এইটা 8 হ্যাঁ। ইঞ্চি। এই যে এই এখান থেকে এখানে লেন্থটা 8 ইঞ্চি, এই যে এই জায়গায় দেওয়া আছে। আচ্ছা, সিএমইউ ওয়াল এটা বলতে ওই যে ব্লক গুলা, তাই তো নাকি? হ্যাঁ, Block ব্লকগুলা ওগুলার উইথ হচ্ছে 8 ইঞ্চি। আচ্ছা আর ওয়াল হাইট, এই যে এখান থেকে এই ফুটিং এর উপর থেকে একদম উপরে মাথা পর্যন্ত আমাদের রিটেইনিং ওয়ালটা হচ্ছে 4 ফিটে। আর ওয়াল ইউনিট ওয়েট, আমার হচ্ছে 81 পিএসএফ। এইটা হচ্ছে আমরা বের করে নিছি। এটা বের করে একটু বলতে এটা কি ব্লক, ওই ব্লক গুলার ইউনিট ওয়েট না? ওয়ালের ইউনিট ওয়েট একদম। এটা হচ্ছে একটা টেবিল থেকে পাইছি আর কি। টেবিলটা আমি একটু বের করি। মানে মেশনারি কংক্রিটের জন্য একটা টেবিল আছে, এই যে এইটা। আমাদের ব্লকটা হচ্ছে 8 ইঞ্চি, যেমন এই যে সব ইঞ্চির জন্য এই জায়গায় আলাদা আলাদা করে যদি আমরা ওয়াল, আমরা মানে মাটির প্রেসারটা দেই, যেমন 150 সয়েলের ইউনিট ওয়েট যদি দেই, ব্লকের ইউনিট ওয়েট যদি ইউজ করি আর কি। তো এই জায়গায় হচ্ছে সবগুলা, যেমন এটা মানে ওই যে আমরা যে ইউজ করছি মেশনারির জন্য যে কোডটা ইউজ করছি, ওই কোডের মধ্যে হচ্ছে সবগুলা বলে দেওয়া আছে। যেমন আমরা 8 ইঞ্চিটাতে যাবো, এই যে 8 ইঞ্চি 8 ইঞ্চি জন্য ওয়াল ওয়েটের যে ওরা একটা ছক আছে, এটার মধ্যে দেয়া আছে। ওই জায়গার মধ্যে হচ্ছে আমরা ধরে নিছি হচ্ছে 115 ইউনিট, মানে ওই যে ব্লকটা আছে ওইটার ইউনিট হচ্ছে 115 ধরে নিছি। যে আপনি যেটা বলতেছিলেন যে 115, যেমন উডের ইউনিট ওয়েট হচ্ছে 35, আর কংক্রিটের ইউনিট ওয়েট 150, আর মেশনারির জন্য হচ্ছে 150। মানে বিভিন্ন ইউনিট ওয়েট আছে, যেমন 85, 95, 105, 150, মানে এরকম সবগুলা এগুলো হচ্ছে ইউনিট ওয়েট। আর যেহেতু আমাদেরটা হচ্ছে 8 ইঞ্চি, এই যে এখানে স্পেসিংটা আমাদের হচ্ছে 8 ইঞ্চি ফুললি গ্রাউটেড, এই যে গ্রাউটেড এর অংশটুকু হচ্ছে ফুল, মানে আমাদের 8 ইঞ্চি ফুললি গ্রাউটেড। আর আমরা ধরে নিতেছি যে মেশনারি যে ব্লকটা আছে এটার ইউনিট ওয়েট হচ্ছে 150। তাহলে আমাদের যেহেতু 8 ইঞ্চি ফুললি গ্রাউটেড, এটা তো বলেই দেয়া আছে আমাদের মানে আমরা যে ব্লকটা ইউজ করতেছি এটা 8 ইঞ্চি ফুললি গ্রাউটেড। এটার জন্য আমার 150 মেশন ইউনিট ওয়েট ধরলাম মেশনারি ব্লকের। তাহলে আমরা এই যে এটার ওয়াল ওয়েটটা পাইলাম হচ্ছে 81। আচ্ছা এটা এটা আমরা এই জায়গায় ইউজ করছি আর কি, যে ওয়াল ওয়াল ইউনিট ওয়েট 81। আচ্ছা, 115 ধইরা নিলাম ওই ওই রোডটা, মানে কলামটা আর কি। চাইলে তো 125ও ধরে নেওয়া যাইতো নাকি? বা হ্যাঁ, ওয়ান ওয়ান কি বলবেন, ওয়ান না টোয়েন্টি না, ফাইভ তুই তো হ্যাঁ, চাইলে তো আমি ওই ওই হ্যাঁ কলামটাও ধরে নিতে পারতাম। হ্যাঁ, এটাও ধরে নিতে পারতাম। এখন কত ইউনিট ওয়েটের ব্লক ও ইউজ করছে এটা তো আমাদের বলেনি, এই জন্য মাঝামাঝি একটা ধরে নিছি। 85ও ধরলাম না, 135ও ধরলাম না, মানে মাঝামাঝি একটা ধরে নিছি। আচ্ছা, বুঝতে এটা পারছি। পুরো অ্যাজিউম করে 150 ধরে নিছি। আচ্ছা ঠিক আছে, তারপর তারপর 8 ইঞ্চি, তাহলে আমি ওয়াল ইউনিট ওয়েট 81 পিএসএফ পাইলাম। তারপর ওটা ক্যালকুলেশন করে ওয়াল ওয়েটটা দিয়ে দিলাম, এই যে এই ওয়াল ওয়েটটা 324। দিয়ে দিছি 324।
তাহলে আমার এটাও শেষ হয়ে গেল, ওয়ালের ইউনিট ওয়েটটা বের করাও শেষ হয়ে গেল। এখন আচ্ছা এখন হচ্ছে আমার এই যে এই জায়গায় এখন আমার হচ্ছে এই যে টো টো হচ্ছে এই যে টো বলতে এই একবারে এটা না যদি আমরা এই অংশটা হচ্ছে টো, আচ্ছা মানে এটা একদম পায়ের পাতার মতো কাজ করতেছে। যেমন ফুটিং মানে হচ্ছে পায়ের পাতা, ফুট মানে হুম, পায়ের পাতা, এটা ফুট পা, আর এই যে টোটা হচ্ছে সামনের অংশ, আর হিলটা পিছনের অংশ। আচ্ছা এই এই এতটুকু অংশটা হচ্ছে টো, যে জায়গায় মাটির পরিমাণ কম আছে আর কি, মানে প্রজেক্ট এরিয়ার এই সাইডটাতে, এই সাইডটা হচ্ছে টো। সয়েলের ইউনিট ওয়েট, এই জায়গায় আসে আমরা সয়েলের ইউনিট ওয়েট ধরে নিচ্ছি 120, মানে সয়েলের ইউনিট ওয়েট 120, হুম 120 বসাই দিছি। তারপর টাও টো উইথ, হচ্ছে 4 ইঞ্চি, এই যে এখান থেকে এখানে, এই যে একদম স্টিমের মাথা থেকে হুম ফুটিং এর লাস্ট অব্দি, এটা হচ্ছে 4 ইঞ্চি। এটা ফিটে কনভার্ট করছে 0.33 ফিট। আচ্ছা তারপর হচ্ছে টপ অফ দা টাও ডেপ, এই এখানে একটু হচ্ছে মাটি আছে, এই যে টাওয়ের উপরে একটু মাটি আছে, এটাই জায়গার আচ্ছা মধ্যে দেয়া নেই, এটা হচ্ছে 1/2 ইঞ্চি আছে, এই যে এই জায়গায় একটু মাটি আছে, এই যে এই টাউডার উপরে একটু মাটি আছে, এটা 1/2 ইঞ্চি আছে, এটা হচ্ছে 0.5 ফিট ধরে নিছে। ফিট আচ্ছা এরকম করে আমার হচ্ছে এই যে টাওয়ের উপরে কতটুকু ওয়েট আছে, এই যে এতটুকু অংশ আর উপরে যে মাটি ছিল, এটার আমি ওয়েট পেয়ে গেছি। আচ্ছা 20 পাউন্ড পার ফিট হ্যাঁ, 20 পাউন্ড পার ফিট। তারপর আসে হচ্ছে হিল, সাইডে, এই এখান থেকে এই এতটুকু পর্যন্ত আমার হিল সাইড, এই জায়গায় হচ্ছে 2.3 ইঞ্চি ছিল না, এটাকে 2 ফিট করে দিছি। এই যে কারণ এই এতটুকটা 3 ফিট ছিল, এই 3 ইঞ্চি বাদ দিছে, এখান থেকে হিল থেকে 3 ইঞ্চি বাদ দিছে আর কি। এই চিত্রে আমরা ওই সেম ভাবে সয়েল ইউনিট ওয়েট 120 রাখছি, আর হচ্ছে হিল উইথটা হচ্ছে 2 ফিট রাখছি, আচ্ছা হিল উইথটা 2 ফিট। আর হচ্ছে টপ অফ দা হিল ডেপথ, বলতেছে এই যে এই ফুটিং এর উপর থেকে এই মাটি যতটুকু আছে, হুম হুম এখানে ভাই বলতেছে একটা একটা ব্লক হচ্ছে মাটির উপরে থাকবে, আমাদের একটা ব্লক মাটির উপরে থাকবে, যেহেতু ওয়াল হাইটটা এখান থেকে এই এতটুকু পর্যন্ত 4 ফিট, হ্যাঁ এইটা একটু বুঝেন। এই এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে আমার 4 ফিট। ভাই বলছে যে একটা ইট আমার হচ্ছে মাটির উপরে থাকবে, তাহলে মাটির পরিমাণটা কত হবে? 3 ফিট 4 ইঞ্চি। 3 ফিট 4 একটা ইঞ্চি একটা একটা ইটের হচ্ছে 8 ইঞ্চ, 8 ইঞ্চি আ- দেখেন। 8 ইঞ্চি, তাহলে আমার 8 ইঞ্চি বাদ গেলে থাকবে হচ্ছে 3 ফিট 4 ইঞ্চি। 4 ইঞ্চি হ্যাঁ এই যে এই তাহলে আমার মাটির পরিমাণটা থাকবে হচ্ছে এই পাশে, হিলের উপরে মাটির মানে ইটা থাকবে হচ্ছে 3 ফিট না তো 4 ফিট থাকার কথা না মানে এই যে দেখ 5 ফিট থেকে 1 ফিট বাদ গেল তাহলে 4 না, ফিট 5 ফিট 1 ফিট হচ্ছে ভাই ফাউন্ডেশন একদম ওই ফুটিং এর একদম নিচ থেকে। আমি হিসাব করবো হচ্ছে হিলের উপর থেকে কতটুকু মাটি আছে, এই যে ভাই এদের ফুটিংটা 1 ফিট আছে, তাহলে ফুল আমার ডিস্টেন্স ফুল ডিস্টেন্সটা যদি 5 ফিট হয় ফুটিংটা আমার 1 ফিট বাদ দিলাম তাহলে উপরে থাকলো 4 ফিট 4 ফিট, 4 ফিট থেকে একটা ইট আমার বাদ যাবে, মানে একটা ইট মাটির উপরে থাকবে। ও বাদ যাবে আচ্ছা আচ্ছা আমি ভাবছি এলাম কারণ অ্যাড আমি হবে তো এই জায়গায় যে হাইটটা নিতেছি, এটা হচ্ছে টাওয়ার উপর কতটুকু মাটি, হিলের উপর কতটুকু মাটি আছে ওই হাইটটা নিতেছি, আচ্ছা মানে দেখি। না না বুঝতে পারছি সমস্যা নাই ঠিক আছে আমি ভাবছিলাম এড হবে এই জন্য এই যে এইরকম আর কি, এই জায়গায় এই এখান থেকে মাটি আছে আর কি, আর এই জায়গায় এই মাটির চিহ্নটা আর কি এই জায়গায় হবে, বুঝছেন মনে হয়? হ্যাঁ বুঝছি বুঝছি এই সমস্যা নেই এই জায়গায় ধরেন এরকম হলে এই জায়গায় মাটিটা আছে আর কি, মাটির সাইড উপরে একটা ইট বাদ আছে, ঠিক? তাহলে ভাই এইটাও হিল সাইডটাও ক্যালকুলেট করলাম। হুম তারপর হিলেরও ওয়েট পেয়ে গেলাম, সেলফ ওয়েটটা পেয়ে গেলাম, ডেড লোডটা পেয়ে গেলাম, এটা W5। তারপর আমাদের সারসাস লোড ক্যালকুলেট করতে হবে।
আমি আচ্ছা ফুটিং করলাম বা এই ওয়াল করলাম, তারপর এই যে এইটাও করলাম আর হিল করলাম, এই জায়গায় সবগুলো ডেড লোড আমি কাউন্ট করে ফেললাম। এখন এই আচ্ছা জায়গায় যদি কোনো সারচার্জ লোড থাকে, যেমন যেহেতু রাস্তায় জন্য আমরা সারচার্জ লোড 0 ধরে নিচ্ছি আর কি, যেহেতু কোনো বাসা টাসা আগে থেকে ছিল না বা কিছু নাই, এই জন্য এই সারচার্জ লোড পুরোটাই 0, এটা ভাই বলে নেই আর কি, এটা আমি জানি না। সারচার্জ লোড পুরোটাই এই যে যত 0 আছে সবগুলো 0 করে নিচ্ছি। বাসা টাসা কোন দিকে থাকতো একটু বললি? ওটা কিসের উপর হ্যাঁ ডিপেন্ড করে একটু যদি ভাই, বলতেন। সারচার্জ লোড বলতে ধরেন এই যে এই পাশে যে হিল আছে, এই যে এই পাশে হিলের উপরে, যেমন এটা আচ্ছা রাস্তা, আচ্ছা। রাস্তার উপরে যদি কোনো বাড়ি টাড়ি থাকতো, বা যেমন পাহাড়ি এলাকার সাইডে যদি এটা পাহাড়ি রাস্তা হতো, এই পাশটা যদি রাস্তা হতো, এই পাশে যদি কোনো বাড়ি থাকতো, পাহাড়ের উপরে কোনো বাড়ি থাকতো বা কোনো কিছু থাকতো আর কি, এই আগে হিলের থেকে উপরে যদি স্টাবলিশ। বাসা বাসা পড়ে যেত নাকি? হ্যাঁ হ্যাঁ, সারচার্জ কোনো লোড থাকতো, মানে উপর থেকে কোনো মাটির উপর থেকে কোনো লোড থাকতো, তাহলে ওটা আচ্ছা, ও সারচার্জ। যদি ওয়াকিং ইয়া ইয়া থাকতো তারপরে সার্চাসটা কাজ হইতো নাকি? মানে আগে থেকে কোনো লোড থাকলে তো কিছু সেটেলমেন্ট হবে, ওই জন্য একটু সারচার্জ লোডটা কাউন্ট করতেছে, বা এই মাটির উপরে তো কিছু নেই। এখন যেমন আমরা এই জায়গায় হিলের লোডটা কাউন্ট করতেছি, এই জায়গায় তো শুধু আমি হিলের উপর কতটুকু মাটি আছে আর মাটিটাই হিলের উপর কতটুকু প্রেসার দিতেছি এতটুকু কাউন্ট করতেছি। যদি এটার উপর একটা বাসা বাড়ি থাকতো, তাহলে কি এই জায়গায় মাটির উপর প্রেসারটা বেশি পড়তো না? হুম এইটাই আর কি, সারচার্জ লোড দিলে তাহলে একটু বেশি পড়বে আর কি। হুম এটা কাউন্ট করতে, যেহেতু আমাদের এই সাইডে রাস্তা আছে বা আছে, এই জন্য সারফেস লোডটা কাউন্ট করতেছি না, পুরোটাই 0, এই যে এখানে পুরো 0 চলে আসছে। হুম। ভাই বলেও নেই যে এগুলা কেমন করতে হবে, এই যে বলেছে একদম সারফেস লোড 0। ভাই এইগুলো ডেড লোড মোটামুটি চলে আসছে। তারপর ডেড লোড গেল, তারপর হচ্ছে আমার হচ্ছে এখন আমি অ্যাক্টিভ প্রেসার আর হচ্ছে প্যাসিভ প্রেসার ক্যালকুলেট করব। ভাই এতটুকু ডেড লোড কে হ্যাঁ মানে হ্যাঁ কোনো, বুঝতে পারছি। তারপর মানে এখন একটি প্রেসার ক্যালকুলেট করবো, এই যে এখানে একটু বলি, এই যে যেমন এই সাইডটা হিল সাইডে তো মাটি আছে, এটা তো রিটেনিং এর উপরে কাজ করতেছে, মানে অ্যাক্টিভলি কাজ করতেছে, মাটি রিটেনিং ওয়ালের উপরে কাজ করতেছে, তার মানে এই পাশের প্রেসারটুকু আমার অ্যাক্টিভ। আর তাও যতটুকু আহ টোর কারণে, যতটুকু টোর এই পাশের মাটির কারণে রিটেনিং ওয়ালকে যে ধাক্কা দিতেছে প্রেসিভ ভাবে, এটা হচ্ছে প্রেসিভ প্রেসার আর কি। এই পাশটা অ্যাক্টিভ প্রেসার, এই পাশটা প্রেসিভ প্রেসার কাজ করতেছে। হুম। এই জায়গা থেকে কিছু করতে হবে না, ওই যে অটোমেটিকলি আহ প্রথমে আর কি আমি হচ্ছে সয়েল অ্যাক্টিভ প্রেসারটা দিয়ে দিব, এটা হচ্ছে আমার ওই যে সয়েল রিপোর্টেই দেয়া ছিল, সয়েল অ্যাক্টিভ প্রেসার, এটা হচ্ছে সয়েল রিপোর্টে দেওয়া ছিল। আর এই সয়েলের এটা হচ্ছে অটোমেটিকলি ওরা ক্যালকুলেট করে নিচ্ছে, ওই যে এর আগে যে আমরা হিল সাইড সয়েল ডেপ 3 ফিট 3 ইঞ্চি দিছিলাম, হুম। এখন মাটির তো আমার একদম নিচ পর্যন্ত আছে, মানে ব্যাক ফিল্ডটা হচ্ছে আমার এই শুরু থেকে যতটুকু মাটি আছে একদম ফুটিং পর্যন্ত আমার এখন প্রেসার দিতেছে, এই জন্য এই জায়গায় এসে 4.33 হয়েছে, আর আগে ছিল 3.33। এই জিনিসটা কি বোঝা গেছে কিনা? না হুম। একটু আবার বল। ভাই এত, এই যে এই জায়গায় আমি 3.33 ছিলাম, এই যে ফুটিং এর উপর থেকে এই এতটুকু ডিস্টেন্সটা, হ্যাঁ হ্যাঁ, এটা তো 3.33 ছিল, হ্যাঁ। এই যে এই ডিস্টেন্সটা আমার 3. এই ডিস্টেন্সটা ভাই 3.33 ছিল, হ্যাঁ 3.33। হুম। এটা আমি কাউন্ট করছি যখন হচ্ছে শুধু হিলের উপরে কতটুকু আছে, মানে হিলের উপর যে আহ ওয়েটটা কতটুকু আসে, এটা বোঝানোর জন্য আমি 3.33 এতটুকু মাটি নিছি। কিন্তু এখন আমি যখন একটি প্রেসার ক্যালকুলেট করতে যাব, তখন আমার একদম এই জায়গা থেকে শুরু করে এই যে ফুটিং লাস্ট অব্দি, কারণ এতটুকু তো আমার মাটি রিটেনিং ওয়ালের উপর একটিভলি কাজ করতেছে, হ্যাঁ। হুম। এই সম্পূর্ণ অংশ তো রিটেনিং ওয়াল। তখন আমার এটা যেহেতু এই যে 3.33, আর এই যে ফুটিং এর হাইট হচ্ছে 1 ফিট, এটা হচ্ছে 4.33।
এটা কিছু করতে হবে না, অটোমেটিকলি যে কোডে কোডে আইসা যোগ হয়েছে, জাস্ট আমার এই জায়গা থেকে ইনপুট দিতে হবে যে একটি প্রেসার কত, এটা ইনপুট দিতে হবে। আচ্ছা, অ্যাক্টিভ প্রেসার এই যে 35, এটা কি ওই যে হ্যাজার্ড টুল এএসসি না এটা ভাই, সয়েল রিপোর্ট মানে এই জায়গায় যে আর্কিটেকচারে পাশে সয়েল রিপোর্ট দেওয়া আছে, যে সয়েল সয়েল ইঞ্জিনিয়ার দিবে আর কি, যে এটা মাটির প্রেসার কত। আচ্ছা। এটা আগেই করছিলাম, তখন ছিল। এইগুলা খুঁজে বার করতে করতে তো দম যাবো। এই বাইক তুলে দেয় আর কি, কই আছে এগুলো। এই জায়গায় ডিটেলসে এক জায়গায় হচ্ছে সয়েল রিপোর্টের একটা দিছিল, এটা হচ্ছে ওই যে আগের আরেকটা প্রজেক্ট, মানে এইটারই আবার ওই যে ফ্রেঞ্চ ওয়ালটা দেখানো না, ওই ফ্রেঞ্চ ওয়ালের উইন্ডলোড ক্যালকুলেশনটা ছিল এর আগে, এখন রিটেনিং ওয়াল আসছে আবার সিটি থেকে এই দিছে, ওই জায়গায় আর কি সয়েল রিপোর্টটা দিছিল, এখন সয়েল রিপোর্টটা আছে আমার কাছে, একটু খোঁজা লাগছে। কে ভাই কি সয়েল এটা কন্টিনিউ করে, সমস্যা নেই, মানে হচ্ছে সয়েল রিপোর্টে আর কি দেওয়া থাকবে। সয়েল রিপোর্টটা একটা দিছিল, ওটা ড্রাইভে নাকি ডাউনলোড করছিলাম। সয়েল রিপোর্টও আবার এই যে এগুলা, যেহেতু এটা আগের একটা আর্কিটেকচার কাজ করছে, ওদের রিপোর্টেও দেয়া থাকে আর কি। আহ, এটা আর কি সয়েল রিপোর্ট থেকে পাইছিলাম আর কি, ওটা দিলে সয়েল রিপোর্ট, এই দুইটাই আর কি, এই যে সয়েল একটি প্রেসারও পাওয়া যায়, আবার সয়েল পেসিভ পেসিভ প্রেসার, এই যে সয়েল পেসিভ প্রেসার 100 psi পার ফিট, এই দুইটা জিনিস ওখান থেকে পাওয়া যায়। আরেকটা জিনিস পাওয়া যায় হচ্ছে যে বিয়ারিং ক্যাপাসিটি, এই যে বিয়ারিং ক্যাপাসিটি আর কি। আচ্ছা, ওটা আসলে দেখাচ্ছি পরে, সমস্যা নেই। এই যে সয়েল সয়েল একটি প্রেসার হচ্ছে 35 psi, আর সয়েল পেসিভ প্রেসার 100 psi। সয়েল রিপোর্ট থেকে পাবো আর কি এগুলা। সয়েল থেকে পাওয়া যায়, অথবা আহ, বা আর্কিটেকচার প্ল্যান গুলাতে ওগুলা দেয়া থাকে দেয়া এই থাকবে। question। আর ওই যে উপরে কি বলে, সয়েল ল্যাটারাল লোডটা। সয়েল সয়েল ল্যাটারাল লোড, এগুলা ভাই অটোমেটিক কাজ করতেছে, এই যে এই ও আচ্ছা, এটার সাথে এটা গুণ করে
আরো মানে সবগুলা লোড কাজ করতেছে আর কি, সয়েলের উপর কতটুকু। আগে তো আমি এটা তো প্রেসার ছিল, তারপর লোডে কনভার্ট করতেছে আর কি। এই এক্সেল এগুলো কালার করে দিলে বোঝা যেত যে এটা ক্যালকুলেশনে কাজ হয়ে যাচ্ছে। তাহলে ইনপুট মানে গুলা অন্য একটা কালার দিয়ে দিলে। মনে হয় হচ্ছে এই যে এইটা হচ্ছে এইদিকে যে প্রেসারটা দিতেছে, হুম, এটাই আমার তো লোডে কনভার্ট করে দিতেছে, এই জায়গায় একটা লোড করে দিতেছে, হ্যাঁ, প্রেসারটা আমি লোডে কনভার্ট করতেছি, ওই জায়গায় ওই ক্যালকুলেশনটা আছে আর কি। হুম, এটা পুরো এই যে কোডে যে আছে ক্যালকুলেশন মতো হয়ে যাইতেছে। আর এই যে সার্চ লোড তো আমার নাই, ওটা জিরো হয়ে আছে, যদি থাকতো ওটা ওই জায়গায় কাউন্ট হইতো। তারপর হচ্ছে সয়েল প্রেসিপিটেশন সেম ভাবে এটা ওই সেম জায়গায় থাকে। ওটা 100 পিএসএ পার ফিট। আর এই যে এইটা অটোমেটিক কাজ করতেছে, ওই যে আমরা যে আগে দিছিলাম 1/2 ইঞ্চি সয়েল থাকবে ডেপটা, এটা অটোমেটিক কাজ করে। এই যে ল্যাটারাল লোড অটোমেটিক কাজ করে, এইসব করতেছে, এটা আমার কিছু করা লাগতেছে না। তারপর সাইসমিক তো নাই, অটো কাজ করে নিতেছে। এদের একটা চিত্র দিয়ে রাখছে আর কি, আমরা কোনটা কোনটা হিসাব করলাম ভাই। হুম, আমরা যেমন এই জায়গায় মানে এই চিত্রটা কি বুঝতে পারতেছেন কিনা? হুম, এই যে আমরা প্রথমে হচ্ছে যে এই ফেন্স ওয়ালের ডেড লোডটা প্রথমে কাউন্ট হিসাব করছিলাম, এই যে W1টা। তারপর তারপর আমরা যে ফুটিং এরটা হিসাব করলাম W3, এই যে ফুটিং এর যে ইউনিট ওয়েটটা আছে W3। হুম, তারপর এই যে ওয়ালের ওয়েটটা, এটা W2। আর এই হিলের উপর যে যতটুকু লোড পড়তেছে, এই যে মাটি হিলের উপর যতটুকু লোড দিচ্ছে, এটা W3। আর তো ওটা ফুটিং এর উপর যে লোডটা দিতেছে, মানে ওর ওয়েটটা দিতেছে, এটা হচ্ছে W4। আর এই যে এই পাশ থেকে যে একটিভ প্রেসারটা দিতেছে, এই যে একটিভ প্রেসারটা হচ্ছে PA। আর এই যে এই পাশ থেকে যে এই যে এই জায়গায় যে স্পেসিফিক প্রেসারটা দিচ্ছে, এটা হচ্ছে PP। মানে আমরা যে যে এই জায়গায় ইন্ডিকেট করে দিছি যে PP, তারপর এই পাশে ডেড লোড W1 W3, এটা যে আমরা ইন্ডিকেট করে দিছি, এই জায়গায় একটা চিত্র দিয়ে এটা বুঝাই দিলাম আর কি, যে না এগুলা এরকম W1 W2 W3 হুম। কোনটাকে আমরা কি বুঝাইতেছি, এই জায়গায় এটা ইন্ডিকেট করে দিছি। ভাই বুঝা গেছে নাকি? হ্যাঁ, ভাই আগাবো। হুম, ঠিক আছে। তারপর 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 হচ্ছে আমাদের যেমন এই রিটেনিং ওয়ালটা, এই রিটেনিং ওয়ালটা মানে এই রিটেনিং ওয়ালটা মাটি কি কি করতে পারে, একটা কাজ করতে পারে যে এই রিটেনিং ওয়ালটাকে স্লাইডিং করতে পারে, ডিরেক্ট স্লাইড হতে পারে। মানে এখন আমি চেক করব যে আসলে আমি যতটুকু লোড গুলা দিলাম, এই লোড গুলা এই রিটেনিং ওয়াল নিতে পারে কিনা। এখন লোড যদি আমরা দেই তাহলে কি হতে পারে, এই রিটেনিং ওয়ালটা স্লাইডিং হতে পারে, মানে এটা রিটেনিং ওয়াল ডিরেক্ট এভাবে সরে যাইতে পারে, হুম, এটা হইতে পারে। তখন এই রিটেনিং ওয়ালটা সরে এই জায়গায় আসতে, রিটেনিং ওয়ালটা সরে এই জায়গায় আসতে পারে, এই যে এই জায়গায় আসতে পারে। এই যে এখান থেকে প্লেসটা করে মাটির এই জায়গায়, এই পাশে তো লোড দিতেছে, লোড তো এই পাশে বেশি, এই পাশ থেকে সরে এই জায়গায় এরকম একটা পর্যায়ে আসতে পারে, এটা তো সোজা হবে, মানে এখান থেকে এখানে চলে আসতেছে, এটা একটা কেস হইতে পারে। আরেকটা আরেকটা হইতে পারে, মাঝখানে ভেঙে যেতে পারে। আরেকটা মনে হইতে পারে যে এটা ওভার টার্ন করে দিতেছে, যেমন এরকম করে ওভার টার্ন করে দিতেছে, এরকম হইতে পারে, ওভার টার্ন হইতে পারে। আরেকটা হইতে পারে যেমন এই যে বিয়ারিং প্রেসারটা না নিয়ে সম্পূর্ণ অংশ এই মাটি, মানে মাটি আর নিতে পারতেছে না, আবার মাটির যে বিয়ারিং ক্যাপাসিটি আছে এটা নিতে পারতেছে না, পুরা এই ফুটিংটা মাটির ভিতরেও ঢুকে গেছে এবং এরকম করে এই যে এরকম একটা পজিশন হয়ে গেছে। মানে এই যে নিচের যে মাটিটুকু আছে ওর যে বিয়ারিং ক্যাপাসিটি, এই বিয়ারিং ক্যাপাসিটি আর এই মাটিটা, মানে এই যে লোডটা আসতেছে রিটেনিং ওয়ালের উপর, এ নিতে পারতেছে না, এরকম বিয়ারিং ফেল হইতে পারে।
মানে যে মাটির যে প্রেসারের যে ফেলটা এটা হইতে পারে। এই তিনটা কেস হইতে পারে। আমরা এখন এই তিনটা কেস চেক করে যদি দেখি যে ওকে আছে, তার মানে আমার এই রিটেনিং ওয়াল মানে এই লোড গুলা নিতে পারতেছে। ভাই এই তিনটা জিনিস বোঝা যাচ্ছে কিনা? হ্যাঁ হ্যাঁ এটা এখন হচ্ছে আমরা চেক করে দেখবো যে এই জায়গায় হচ্ছে মানে ওভারটার্নিং চেকটা করে দেখতেছি আর কি। এই জায়গায় কিছুই করা লাগে না, যেমন ওভারটার্নিং প্রথমে যেটা আমি দেখালাম আর কি, যে এই যে এরকম হয়ে যেতে পারে, যে এটা ওভারটার্ন হয়ে যেতে পারে, যেমন এটা একটা লোড আসছে ওভারটার্ন হয়ে যেতে পারে। ওই জিনিসটা আমি এই জায়গায় এক্সেলে এটা চেক করে দেখতেছি যে এতে যে আমার টোটাল প্রেসার মানে ওভারটার্নিং তো হবে হচ্ছে মুভমেন্টের কারণে। ভাই এই জিনিসটা তো ঠিক নাকি যে ওভারটার্নিং হবে মুভমেন্টের কারণে? হ্যাঁ মুভমেন্ট করবে এই জন্য ও ওভারটার্ন করবে, মানে একদম উল্টায় নিয়ে যাবে, উপরায় নিয়ে যাবে। ওইটা আমি দেখবো আর কি যে আমার এটা কি কি লোড এই জায়গার মধ্যে পড়তেছে আর ও কতটুকু রেজিস্ট করতেছে, মানে এইটা হচ্ছে আমার কতটুকু লোড পড়তেছে ওইটার উপর, আর কে কে আমার এটারে রেজিস্ট করতেছে। যদি রেজিস্টটা বড় হয়ে যায় মানে যতটুকু পড়তেছে তার থেকে, তাহলে তো আমার সেফটি হবে। হ্যাঁ এটা এটা কাজ করতেছে আর কি, যে এই জায়গার মধ্যে আমার যেমন ওভারটার্ন করার জন্য আমার কি কি কাজ করবে, একটা হচ্ছে উইন্ডের কারণে যেটুকু মুভমেন্ট আছে ওইটা কাজ করবে উইন্ডের জন্য। হ্যাঁ তারপর উইন্ডের শিয়ার ফোর্সটা কাজ করবে। হুম তারপর তারপর আমার হচ্ছে পেসিভ প্রেসার, এই যে এই পাশ থেকে যে মাটিটা প্রেসার দিতেছে, এই যে এই জায়গা থেকে উইন্ড কাজ করতেছে, আর এই যে এই জায়গায় যে পিএ একটা পেসিভ প্রেসার আছে, এইটা আমাকে ওভারটার্ন করার জন্য চেষ্টা করতেছে। আরেকটা আরেকটা পিকিউ করতেছে এই যে এই জায়গায় পিকিউ একটু করতেছে পেসিভটা। এগুলা হচ্ছে আমার যেটা হচ্ছে ওভারটার্ন করতে সাহায্য করতেছে ওগুলা হচ্ছে এইটা। আর যেগুলো আমার বাধা দিতেছে কোনগুলা, এই যে এখানে যে লোড গুলা, যেমন এই ওয়ালটার যে লোড আছে ডেড লোড আছে এটা বাধা দিতেছে, ফুটিং এর ডেড লোড আছে এগুলো বাধা দিতেছে। এই পাশটা হচ্ছে ওগুলা ডেড লোড গুলো আমার, ওই ডেড লোড গুলো আমি এটাকে দিছি। তারপর দেখলাম যে ভাই বুঝি নাই। পিকিউ হ্যাঁ পিকিউ ভাই এই যে সারচার্জ লোডটা আর কি, এটা যেহেতু আমার সারচার্জ লোড নাই এটা 0। 2.17 এটা কি হ্যাঁ 2.17 ভাই, যে এটা যে আমি সারচার্জের জায়গায়, সার্জারের জায়গাটা এটা নাকি? হ্যাঁ সারচার্জের যে যে টু, এই যে সারচার্জের জায়গায় যে 2 মানে এই জায়গায় ওর একটা মানে ক্যালকুলেশন করে ওই জায়গায় একটা লেন্থ নিয়ে নিতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মানে এটা তো এই যে কিছু কিছু এই যে থিকনেস বসানো আছে, ফুটিং হাইট বসানো আছে, আবার লেন্থটা তো আছেই। আচ্ছা মানে ওগুলা অটোমেটিক নিয়ে নিছে আর কি। 2.17 এর আমার কোনো কাজ নাই, অটোমেটিকই নিয়ে নিই। এটা হচ্ছে সারচার্জের জন্য। আর এইগুলো হচ্ছে W1 ওই যে ফ্রেঞ্চ ওয়ালের যে ডেড লোডটা আসতেছে ওইটা। তারপরে যে এটা হচ্ছে ওয়ালের রিটেনিং ওয়ালের যে ডেড লোডটা আছে এইটার কারণে যে মুভমেন্ট আসতেছে এগুলা। তারপরে এরকম করে যেগুলা আমার করতেছে মানে বাধা দিতেছে ভাই, যেমন এই জায়গার মধ্যে কি বাধা দিতেছে, W1 এটা বাধা দিচ্ছে, যে W2 W4 এই জায়গায় বাধা দিতেছে, W3 বাধা দিতেছে। মানে এই যেগুলো আমার বাধা দিতেছে ওভারটার্ন করার জন্য, এই পাশটা আছে এটার মুভমেন্ট বের করছে। তারপর এগুলা রেজিস্ট করতেছে, মানে বাধা দিতেছে রেজিস্ট করতেছে। এটা আমার বেশি আসছে আর এটা কম আসছে, এটা দিয়ে এটা ভাগ করছি, তার মানে আমার ফ্যাক্টর অফ সেফটি পাইছি 3.93 ফ্যাক্টর অফ সেফটি আছে। আমি হ্যাঁ ভাই এই জিনিসটা বোঝা গেছে কিনা? হ্যাঁ হ্যাঁ ওভারটার্নিং শেষ, আমার একটা চেক শেষ, 3টা চেকের মধ্যে একটা চেক শেষ, একটা চেক আমার ওকে আসছে। এখন আমি দেখবো আমার হচ্ছে স্লাইডিং,
মানে স্লাইড করে নিয়ে যেতেছে যেটা আচ্ছা স্লাইডিং ফোর্স গুলা কি হইতে পারে, ওই যে উইন্ডের কারণে যে শিয়ার ফোর্সটা আছে এইটা। তারপর আমার হচ্ছে পিএ হচ্ছে একটিভ প্রেসারের যে ফোর্সটা আছে, এই জায়গায় শুধু ফোর্স স্লাইডিং করে, শুধু ফোর্স, আর ওভারটার্ন করতেছে কারণে মুভমেন্টের কারণে, এই জায়গায় শুধু ফোর্স গুলো হবে। তাহলে ভিডব্লিউ উইন্ডের শিয়ার ফোর্স, প্রেসারের ফোর্স, আর সারচার্জ তো নাই, মানে তিনটা যোগফল এইটা। আর আমার হচ্ছে যে টোটাল স্লাইডিং রেজিস্ট করতেছে কি কি, ফ্রিকশন রেজিস্ট করতেছে, ফ্রিকশন হইতেছে যে কারণে একটা ফ্রিকশন হইতেছে এটা, আর পেসিভ ফোর্সটা, এগুলো আমার মানে সবগুলা ওয়েটের কারণে যে ফ্রিকশনটা আছে এটাও তো আমার স্লাইডিং হইতে বাধা দিতেছে, এজন্য ওইটার রেজিস্ট্যান্স স্লাইডিং ওইটা, আর হচ্ছে পেসিভ ফোর্স, এই দুইটা হচ্ছে আমার হচ্ছে রেজিস্টিং স্লাইডিং, এটা আমার বাধা দিতেছে আর এটা আমার ফোর্স দিতেছে। যেহেতু বাধার পরিমাণটা বেশি আসছে তার মানে আমার সেফটি আছে, এটা 1.85 সেফটি আছে, তার মানে এটা ওকে আছে, আমার স্লাইডিংটা ওকে আছে ভাই। এটা দুইটা শেষ। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আগা তারপর আর হচ্ছে আমার ওই যে চেক অফ বিয়ারিং, এখন মাটি একদম মাটি ভেদ করে যদি এক পাশটা ডাইভা যায় ওই লোডের কারণে, ওই চেকটা করে দেখবো বিয়ারিং চেক। আমি এই জায়গার মধ্যে বলে দিলাম যে আমার যে মাটিটা আছে এটাও যে সয়েল রিপোর্ট থেকে পাবো, মাটির যে বিয়ারিং ক্যাপাসিটি, অ্যালাওয়েবল বিয়ারিং ক্যাপাসিটি, এটা হচ্ছে 1500 কি বলে এটা 1500 আর কি, আচ্ছা পিএসএফ অ্যালাওয়েবল বিয়ারিং। এই জায়গায় এটা আমি হচ্ছে ইনপুট দিব জাস্ট শুধু এই জায়গায়, ওটা হচ্ছে সয়েল রিপোর্ট থেকে পাবো। আচ্ছা তারপর এটা ইনপুট দিব, দেওয়ার পর আমি এই জায়গা থেকে আমার যেটুকু অ্যাপ্লাই কিউ ম্যাক্স আসতেছে, যে এটা ক্যালকুলেট করে যে সূত্রটা এই জায়গায় আছে, দিয়ে দেখতেছি আমার যে বিয়ারিং ক্যাপাসিটি, যে আমার বিয়ারিং ক্যাপাসিটির যে কারণে যে লোডটা পড়তেছে এটা হচ্ছে 872, মানে এটা অ্যালাওয়েবল হচ্ছে 1500, তার মানে এটাও আমার ওকে হইতেছে। আচ্ছা মানে মাটিতে লোড আমি কম দিতেছি, তার থেকে মাটি আমার বেশি লোড দিতেছে নিচ থেকে, এটা নিচ থেকে আর এটা উপর থেকে যে লোডটা, আচ্ছা তার মানে এটা ওকে হইতেছে। এই জায়গায় আমি সবগুলা লোডের করছি আর কি, ডিমান্ড ক্যাপাসিটি রেশিও বের করছি, মানে হুম 100% কতটুকু আমার রেশিওটা বের করছি আর কি। যে এগুলো হচ্ছে ডিমান্ড ক্যাপাসিটি, এই যে এগুলো ডিমান্ড ক্যাপাসিটি তিনটাই, এই তিনটা হচ্ছে ডিমান্ড ক্যাপাসিটি, একটা হচ্ছে ওভারটার্নিং, স্লাইডিং, আর হচ্ছে বিয়ারিং, হচ্ছে ডিমান্ড ক্যাপাসিটি। এইটা আমি হচ্ছে ডিমান্ড ক্যাপাসিটি রেশিও বের করছি, মানে পার্সেন্টেজে বাইর করছি ওই জিনিসগুলা। তারপর দেখলাম যে তিনটাই হচ্ছে 100% এর নিচে আছে, তার মানে ওকে আছে। আচ্ছা আচ্ছা এটাই জায়গায় চেক করে দেখলাম যে আমি সব লোড নিতে পারতেছি, তার মানে আমার রিটেইনিং ওয়াল ওকে আছে। বুঝছি। ভাই রিটেইনিং ওয়াল ওকে আছে, এটা শেষ। এখন যে আমি যে রিটেইনিং ওয়াল যে গ্রাউট করতেছি, মানে যে গ্রাউটিং যে করবো, মানে রড ঢোকাবো না ভার্টিক্যালি, এই যে এই জিনিসটা, এটা হচ্ছে একটা ব্লক, ওই যে এক জায়গায় আমি বলে দিচ্ছি। তারপর এই জায়গা হচ্ছে ফুললি গ্রাউটেড, মানে গ্রাউটেড বলতে ভাই যে মশলা ঢোকানো আর কি, ধরেন ব্রিকের ভিতরে যে মশলাটা ঢোকানো, দিয়ে ওইখানে যে রডটা দিয়ে দেয়, হ্যাঁ এই এই জিনিসটাকে বুঝতেছেন যে যে এটা হচ্ছে একদম ফাঁকা একটা ব্লক, এই যে এটা মাঝখান, এটার মধ্যে গ্রাউট ঢোকাবে, এটার ভিতরে গ্রাউট ঢুকাবে, যেমন এটা যদি দুইটাই গ্রাউট ঢুকায় তাহলে হচ্ছে ফুললি গ্রাউটেড। তারপর এই লেন্থটা তো হচ্ছে একটা থেকে একটা ডিস্টেন্স তো হচ্ছে আহ এতটুকু তো হচ্ছে 16 ইঞ্চি, মানে এই জায়গা থেকে এই জায়গার ডিস্টেন্সটা 16 ইঞ্চি। একটা পর পর যদি একটা হোল যদি ফাঁকা রাখি তাহলে এটা থেকে এইটার যে ডিস্টেন্সটা আছে এটা হচ্ছে 16 ইঞ্চি, দুইটা ফাঁকা থাকলে 24 ইঞ্চি। আচ্ছা এরকম করে আমি এই জায়গায় ব্লক বসাইছি, এটা একটা ব্লক, এটা একটা ব্লক, দুইটা মিলে একটা করে ব্লক। একটা মানে এই যে যদি বলি যে 32 ইঞ্চি ফাঁকা, তার মানে হচ্ছে মাঝখানে তিনটা হোল ফাঁকা থেকে তারপর চতুর্থটা গিয়ে হচ্ছে গ্রাউট করবো আমি, ওই জায়গার মধ্যে একটা রড ঢুকাই দিব, তারপর ওই জায়গার মধ্যে মশলা দিব,
এই জিনিসটা হচ্ছে গ্রাউটিং। আচ্ছা। এখন আমি যে ক্যালকুলেশন করছি ওই ক্যালকুলেশনে রিটেনিং ওয়াল ওকে আছে। এখন আমি হচ্ছে যে গ্রাউটিং করে দেখবো আমার গ্রাউটিং এর জন্য কতটুকু রড লাগবে, কতটুকু স্পেসিং এ গ্রাউটিং করবো, এই জিনিসগুলো আবার ক্যালকুলেট করবো। এখন হচ্ছে সিএমইউ ওয়াল স্পেসিং, মানে ওই যে রিটেনিং ওয়ালের যে ওয়ালটা ইউজ করতেছি ওইটার থিকনেস কত ছিল 8 ইঞ্চি, ওটা আমি আবার ইনপুট দিতেছি আর কি। এই যে ভাই এটার কথা বলতেছি, এই যে এই এতটুকু অংশ, এই যে এতটুকু অংশ, এই এতটুকু অংশ হতো 8 ইঞ্চি। হ্যাঁ হ্যাঁ, ভাই বলছিল যে 11টা মিটিং আছে। তোর সাথে নাকি? আচ্ছা ভাই, আধা ঘন্টা শেষ হয়ে যাবে আসলে। তারপর হচ্ছে যেমন হচ্ছে থিকনেস হচ্ছে 8 ইঞ্চি। আবার ওই ডিটেলস গুলো দিতেছি, যে প্রথমে যে ডিটেলস গুলো দিছিলাম এটা রিপিট হয়েছে। আবার আর কি ওয়াল হাইট 4 ফিট, এই যে এইটার হাইট হচ্ছে 4 ফিট। তারপর ওয়াল লেন্থ যে 45 ইউজ করছিলাম, 45। তারপর প্যারাফেট হাইট 0। এই 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 জায়গার মধ্যে আমি এই জিনিসগুলো হচ্ছে ইনপুট করছি। তারপর আমি যখন চেক করছি, ওই যে আমি যখন এই জায়গায় এই জায়গায় আমি তো বলেই দিছি আমার হচ্ছে এই যে আমি তো যখন ওয়াল স্পেসিং নিয়েছিলাম তখন তো বলে দিয়েছিলাম 8 ইঞ্চি সিএমইউ ফুললি গ্রাউন্ডেড সলিড, মানে হচ্ছে আমি ফুললি গ্রাউন্ডেড করতেছি। এই জিনিসটা আবার এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে আমি এই যে গ্রাউন্ডেড কতটুকু এই যে ফুললি বলে দিছি, এটা আবার এই জায়গা থেকে চেঞ্জ করা যায়। যে এটা 16 ইঞ্চি দিবেন কিনা, 24 ইঞ্চি দিবেন কিনা, 32 ইঞ্চি দিবেন কিনা, এটা এই জায়গায় টিক মার্ক আছে। এই জায়গা থেকে আমাদেরটা হচ্ছে ফুললি গ্রাউন্ডেড 8 ইঞ্চি, আমি ফুললি গ্রাউন্ডেড 8 ইঞ্চি চেক ফুললি করলাম। গ্রাউটেড 8 ইঞ্চি মানে মাঝখানে একটা ব্লক ফাঁকা থাকবে নাকি? না, একটা ব্লকে তো দুইটা হোলের মধ্যেই গ্রাউটিং হবে, ফুল গ্রাউটিং হবে। রড কোনটায় বসাবো তাহলে? রড আর ভাই রডেরটা পরে আসতেছে। রড হচ্ছে যে 24 ইঞ্চি পর পর রড ইউজ করবো, কিন্তু গ্রাউট করবো সবগুলা, কিন্তু রড সবগুলা দিব না, 24 ইঞ্চি পর পর আবার ভার্টিক্যাল রড দিব। তারপরে যে মোটর টাইপটা এই যে এটা ভাই বলেছিল, এইটা মানে এটা বলবো যে পরে যদি কোনো সময় হয় বলবো আর কি। মোটর টাইপ মানে যে আমরা যে মশলা ইউজ করি এটার একটা কি জানি, এটা জানি না, পিসিএল এমআরপিআর এটা। আর এই যে মর্টার বেন্ডিং ফুল, এই জায়গায় ফুল বলে দিছি, এই জায়গা থেকে ফুল সিলেক্ট করবো, অথবা এই যে ফেস শেল, এই জায়গায় যখন এই জায়গার মধ্যে যখন এই যে এই সফটটা যখন ব্যবহার করছি আমরা, যেমন 8 ইঞ্চি ফুল ব্যবহার করছি এই যে 81, আর এই যে 115 জন্য যখন ব্যবহার করছি, যেমন আমরা 8 ইঞ্চি ফুল ইউজ করছি, এই যে মর্টার বেন্ডিং ফুল ইউজ করছি, ওই জায়গায় সিলেক্ট করবো হচ্ছে ফুল। তারপর ফ্রেঞ্চ শেল আর একটা কথা আছে, ওই জায়গা থেকে শুধু এটা ভাই এই জিনিসগুলো যে আমি যে একটা থেকে বের করলাম না, পিডিএফ থেকে বের করলাম না, এটাই যে রেফারেন্স যে ইটা আছে, পেজটা আছে, এই জায়গার মধ্যে ওই যে এই জিনিসগুলা অ্যাড করা আছে। এই যে রেফারেন্স নামে যে পেজটা আছে, এই যে নিচের দিকে রেফারেন্স নামে যে পেজটা আছে, এইটাতেও এই জিনিস ডিটেলস গুলা স্ন্যাপ নেওয়া আছে যায়। তারপর ওই জায়গা থেকে যে ফুল, তাহলে মোটর বেন্ডিংটা ফুল ইউজ করছি। তারপর বন টাইপ রানিং, এটা কিছু করিনি, যা ছিল তাই। তারপর এই যে রেইনফোর্সমেন্ট আসছে, এখন আসবে হচ্ছে ভার্টিক্যাল রেইনফোর্সমেন্ট। আমার গ্রাউটিং করা শেষ, সবগুলাই আমি গ্রাউটিং করবো ব্লক গুলাতে। আর হচ্ছে রেইনফোর্স দিব হচ্ছে 24 ইঞ্চি পর পর। এই যে ভার্টিক্যাল রেইনফোর্সমেন্ট, এটা ভাই বলে দিচ্ছিল কেমনে কেমনে ক্যালকুলেশন করে। এই জায়গায় ভাই বলেছে 5 নাম্বার বার 24 ইঞ্চি রেইনফোর্সমেন্ট, এটা আমি
জানি না কি, আমার ভাই বলে দিছিল আচ্ছা 24 ইঞ্চি পড়বে। কি কি জানি বললাম, আমার তো মনেও নেই আর কি, যে কেমনে কেমনে জানি ধরবে 24 ইঞ্চি। আর ওয়াল সেকশন প্রপার্টিসে কিছু করার লাগে নাই, মানে এটা যা আছে তাই, মানে 8 ইঞ্চি ওয়ালের জন্য ওয়ালের থিকনেসটা এটাই, মানে এগুলা পাইছি আমি হচ্ছে এই যে রেফারেন্সে গিয়ে এই যে প্রথমে যে 8 ইঞ্চির জন্য আবার এই যে এই জায়গার মধ্যে ডিটেলস আছে যে 1S IN SN, এই যে এই জায়গার মধ্যে কিছু ভ্যালু আছে, ওই ভ্যালু গুলা এই জায়গায় ইনপুট করতে হয়। এটা যেহেতু রেফারেন্সে কাজ করছে ভাই, ভালো কাজ। এটা কোনো কিছু করা লাগে না, অটোমেটিকলি এই জায়গায় এই যে রেফারেন্স থেকে নিয়ে নিতেছে, রেফারেন্সের ডাটাগুলো এই যে বসানো আছে। এই যে 8 ইঞ্চির জন্য আমার এই যে এই ডাটাগুলো ও নিয়ে নিছে, যে এই ঘরের ডাটাগুলা ডিরেক্ট এই যে এই জায়গায় নিয়ে নিছে, মানে ওয়াল সেকশন প্রপার্টি গুলা ও নিয়ে নিছে। ভাই এটা বোঝা গেছে কি নেই? হুম হুম হ্যাঁ আবার এই যে এরকম একটা পিডিএফ খুলছিলাম না ভাই, এই জায়গায় এইটা বের করার সময় যে ওয়াল ওয়েটটা বের করার সময় যে 81, হুম হুম সেম মেশনারি, সেম আরেকটা পিডিএফ এ এই যে এই জিনিসটা আছে। এই যে এই জায়গায় এই জায়গায় আছে দুইটা পিডিএফ, এই যে এটা একটা পিডিএফ, যে এই জায়গা থেকে হচ্ছে এই যে ওয়াল ওয়েটটা জানা যায়, ওয়াল ওয়েটটা। আরেকটা হচ্ছে এই যে এটা থেকে হচ্ছে ওই যে ওয়ালের প্রপার্টি গুলা জানা যায়, যে SN IN SN এন, এই যে 8 ইঞ্চির জন্য প্রপার্টি গুলা জানা যায়, এই যে এই প্রপার্টি গুলা, এই যে এই যে AN SN IN FN, ওই জায়গায় এই প্রপার্টি গুলা পাওয়া যায়। হুম। আর এই জায়গা থেকে আমার শুধু স্টিল ইলাস্টিক্স মডুলাস, শুধু এটা হচ্ছে আমার এটার মধ্যে ইনপুট সেল। যেহেতু যেহেতু এটার ইলাস্টিক মডুলাস 29,000 KSI ইউজ করছে আর কি, 29,000 স্টিলের জন্য, স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি ডাইটেক্স। এই জায়গায় শুধু এইটাই কাজ। আরেকটা কাজ ওই যে আমরা 81 খুঁজে বের করছিলাম, এই যে ম্যাটেরিয়ালস এর জন্য আমার FM স্ট্রেংথ, মানে এটার ম্যাটেরিয়ালের এই পেজের মধ্যেই হচ্ছে ম্যাটেরিয়ালের মেশনারির জন্য যে স্ট্রেংথ আছে, এটা আছে 1500 PSI, আর স্টিলের জন্য 60 KSI আলটিমেট স্ট্রেংথ, যেটা এইটা এই জায়গায় বসাইতে হবে। আরেকটা আমি যে 81 খুঁজে বের করছিলাম না ভাই, ওই যে হ্যাঁ 81 হ্যাঁ 81 খুঁজে বের করছিলাম, এই যে এই জায়গায় ইনপুট দিলেও আমি কতটুক ইউনিট ওয়েট ধরবো, আমি মেশনারির জন্য কতটুকু ধরবো। যেমন আপনি বলছিলেন যে 125 যদি ধরি, 125 ধরলে যে অটোমেটিক এই যে 84 নিয়ে নিবে। হুম। এই যে আমি যদি রেফারেন্সে যাই, এটা তো যে সেটা ছিল হ্যাঁ 8 ইঞ্চি ফুললি সরি, এই যে এটা 8 ইঞ্চি ফুললি গ্রাউটেড, এই যে ফুললি গ্রাউটেড, এই যে ফুললি গ্রাউটেড 8 ইঞ্চি, এই যে আমি 125 দিছি, এই যে 84 নিয়ে নিছি, হুম। এই যে 84। হ্যাঁ হাইস্ট এই যে এই জায়গায় হচ্ছে ডাটা গুলা বসাইছে, এই যে 8 ইঞ্চির, এই যে 8 ইঞ্চি, এই যে 8 ইঞ্চির ডাটা গুলো এই যে বসাই নিছে, এই যে 84 ও অটোমেটিক নিয়ে নেয় যায়। ফুললি 8 ইঞ্চি গ্রাউটেড, এই যে 115 দিলে আমার 81 আসবে, দিলে 125 দিয়ে 84 আসবে। এই জায়গা থেকে আমি এটা বের করে নিতে পারবো, যে এটা 100, আমি যদি 115 ধরছি, তাহলে আমার 81 আসতেছে অটোমেটিকলি, ওয়েটটা 81 আসতেছে। এই পেজের মধ্যে এইটাই। তারপর এই জায়গায় ভাই বলছিল যে এই যে এগুলা কি অনেক ক্যালকুলেশন, কিছু নেই, আমি জানি না। ভাই বলছিল সময় পেলে এই যে এগুলার যে মুভমেন্ট বের করার যে সূত্র, তারপরে যে ডেপথ চেক দেওয়া, ফ্লেক্সিরাল চেক, তারপর এই যে মুভমেন্ট গুলা যে বের করে, এই যে এই সূত্রগুলা দিয়ে হাফ এফ প্রাইম সি জে কি বি ডি স্কোয়ার, মুভমেন্ট বের করা আর কি। এটা হচ্ছে মেশনারির জন্য মুভমেন্ট বের করা আর কি, এই জন্য এরকম।
এরকম একটা আর কি মুভমেন্ট বের করছে। এটায় কিছু করতে হয় না, অটোমেটিক খালি এই জায়গায় পাস আহ, পাস মানে পাস হচ্ছে কিনা এটা আর কি দেখবো আর কি। সিএমইউ ব্লকের জন্য চেক গুলো আর কি, মুভমেন্ট, তারপর ফ্লেক্সুরাল চেক, ডেপথ গুলো আর কি, ডেপথ গুলো ঠিক আছে কিনা, তাই কিছু করতে হয় না। তারপর এই জায়গায় ওই যে লোড কম্বিনেশন গুলো আছে, লোড কম্বিনেশন গুলো খালি এই যে আমি আহ, এই জায়গায় এই পাশে কিছুই করতে হয় না, অটোমেটিক ওই যে ওই মানগুলো নিয়ে নিতেছে। এই যে উপরে লোড কম্বিনেশনে বিয়ারিং প্রেসার ডিস্ট্রিবিউশন কতটুকু করতেছে এগুলা কিছুই করতে হইতেছে না। জাস্ট এই জায়গা থেকে শুধু ওই যে আমাদের কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেন্থ আছে, কম্প্রেসিভ স্ট্রেন্থ 25,000 PSI ইউজ করতেছি। তারপর স্টিল স্ট্রেন্থ, আলটিমেট স্ট্রেন্থ 60,000 PSI দিয়ে ইউজ করতেছি এগুলা। আর বি 12 ইঞ্চির জন্য ডেপ 7 ইঞ্চি, যেরকম বা আতিয়ার ভাই, এই যে স্টিল এরিয়াটা এই জায়গায় দেয়া আছে, এই যে এই জায়গায় কোনো কিছু করতে পারলে না, এই জন্য দেখি না। এই যে মাত্র দেখতেছি যে স্টিল এরিয়া 0.277, এই যে ফুটিং স্টিল এরিয়া, এই যে স্টিল এরিয়া জানলে তো রেইনফোর্সমেন্ট বের করা যায়। এই যে স্টিল এরিয়া এই তো ভাই, এই যে গুলা এই জায়গার মধ্যে বসায় দিলে, জাস্ট এই জায়গায় বসায় দিচ্ছে আর এগুলা অটোমেটিক। হ্যাঁ, আচ্ছা, এতে কি বলে 12 আর 7 কই পেলি? 12 সে ভাই উইথ ধরে নিছি, 12 ইঞ্চি, এক এক 1 ফিট ধরে নিছি। আর ডেপটা হচ্ছে ধরে নিছি হচ্ছে কি, আমাদের 1 ফিট ছিল, 8 ইঞ্চি ছিল না, উম, 3 ইঞ্চি, কয় ইঞ্চি ক্লিয়ার কভার দিয়েছে, বা 1 ফিট ছিল 5 ইঞ্চি ক্লিয়ার কভার দিয়েছে, কি জানি একটা ক্লিয়ার। কিসের করতেছি এখন? ফুটিং ভাই, ফুটিং 1 ফিট ছিল, হ্যাঁ 1 ফিট, আর ডেপ 7 ইঞ্চি। 1 ফিট 1 ফিট ছিল। আর ইফেক্টিভ ডেপথ এটা ভাই, ইফেক্টিভ ডেপথ আচ্ছা 7 ইঞ্চি। আচ্ছা বুঝছি, হ্যাঁ ক্লিয়ার কভারটা বাদ গেছে আর কি। হ্যাঁ হ্যাঁ। ক্লিয়ার কভার তো না, একদম ওই যে রডের মাঝখানে থেকে যে নিচের অংশ থেকে, এটা অংশ থেকে বাদ গেছে, এটা 7 ইঞ্চি। চেঞ্জ করে এটা তারপর এটা তো স্টিল রেশিও, তারপরে স্টিল পাই গেছে। এটা নিয়ে একটা বহুত কাহিনী করছে কিন্তু। তারপর ভাই এই জায়গা থেকে চেকটা দেখো, যেহেতু 5 আছে ওকে শেখ ভাই, মানে আমি দেখলাম যে আমার ফুটিং এ যে রড গুলা ইউজ করতেছি ওগুলাও ওকে আছে, যতগুলা লোড নিতেছে ওই লোড গুলা নিতে পারতেছে, বুঝলাই। কয়টা তারপর লাগবে রড? হ্যাঁ, কয়টা লাগবে রড? এই যে স্টিল এরিয়া দেয়া আছে, রড দেওয়া আছে, হ্যাঁ। আর রড এখন কতবারের ইউজ করবে এটার উপর নির্ভর করতেছে। হ্যাঁ 5 নাম্বার বার। 5 নাম্বার বা বার করি তাহলে 0.31, তাহলে স্পেসিং হয়েছে 0.31 গুণ 12 ডিভাইডেড 0.37, এটা বের করছি ইঞ্জিনিয়ার। এই যে ভাই 5 নাম্বার বার হচ্ছে 13 ইঞ্চি সেন্টার টু সেন্টার দেওয়া লাগতেছে এরকম হয়। তারপর 5 আছে শেষ আর কি, রিটেনিং ওয়াল সবগুলা ওকে আছে, ওকে। ভাই এটা হচ্ছে রিটেনিং ওয়াল। এখন ভাই বলছিল যে এটা আবার পিডিএফ করে ওই যে কিভাবে ওই যে রিপোর্টে বসায় এটা দেখাইতে। হ্যাঁ মাথা দেখতেছি। আর আসলে কতটুকু বাকি আছে নাকি? ভাই মানে রিটেনিং ওয়াল মানে চেক করা আমার শেষ। এখন হচ্ছে এই যে ভাই বলছিল যে এই যে এই ফাইলগুলো যেমন একটা দেখে ভাই, এই যে মানে রিপোর্ট জমা দিতে হবে, যেটা ওই রিপোর্টটা তৈরি করে কিভাবে।
আচ্ছা, এক কাজ কর, আসলে একদিনে আসলে পুরোটা আসলে ঢুকেও না, তো ওই যে ফাইল গুলাতে কাজ করছস না বা যেগুলো দরকার, একটু যদি শেয়ার করে রাখতে দিলে আমরা নিজেরাও দেখতাম, হয়তোবা কিছু কিছু জায়গায় গ্যাপ থাকলে ওগুলা পরে আবার জিজ্ঞেস করা যেত আর কি। হুম। এই যে ভাই অবশ্য কালকে ভাই পড়ছে। এই যে যেমন আমরা হচ্ছে এই যে ক্যালকুলেশন করলাম, এই যে এই যে ভাই যে যেমন আমরা ক্যালকুলেশন গুলো করলাম, হুম। এই যে ক্যালকুলেশন গুলো করলাম, এগুলো হচ্ছে এই যে রিপোর্টে অ্যাড করে দিব আর কি, যে এটা রিপোর্ট, এই যে স্ট্রাকচার ক্যালকুলেশন রিপোর্ট, রিপোর্টে ওই যে ওগুলা পিডিএফ বানায়, ওই যে এক্সেল ফাইলটা পিডিএফ বানায় এই জায়গায় অ্যাড করে দিব, এই যে এই পিডিএফ এর সাথে। আর এতটুকু ছিল এই। এই যে আমি যে লোড ক্যালকুলেশন করলাম, স্টেবিলিটি চেক করলাম, রিটেনিং ওয়াল চেক করলাম, ফাউন্ডেশন চেক করলাম, এগুলা শুধু অ্যাড করে দিব। এই তো ভাই, জানি না ভাই কতটুকু বুঝাইতে পারছি। আচ্ছা, আবার বসবো না একটু পরে। একদিনই সম্পূর্ণ। তা তো অবশ্যই। এটা এটা কি আবির একাই করছস নাকি পুরো প্রজেক্টটা? না, এই যে ভাই সব হ্যাঁ। এক্সেল, আমি না, আমি ডাটা গুলো বসাইছি ভাই, ভাই বলেন না। ও আচ্ছা আচ্ছা। ভাই প্রথমে আমারে